হ্যালো প্রিয় শিষ্যরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই ক্লাসে যে আমাদের টপ 200 প্রশ্ন তোমাদের পড়াবো, এগুলো থেকে তোমরা ইনশাল্লাহ 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 95% প্রশ্ন তোমরা সকল বোর্ডে কমন পাবা। কারণ এই প্রশ্নগুলো আমরা তোমাদের বিগত বছরের যে সকল বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, বেশি বেশি পরিমাণে আসছে, সেই প্রশ্নগুলো আমরা একসাথে সবগুলো কালেক্ট করে তোমাদেরকে সলভ করাবে। সো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। কেননা এই ক্লাসগুলো থেকে তোমরা যখন পরীক্ষার বেশি সময় বাকি নাই, প্রথম পত্র পরীক্ষা আশা করি সবার অনেক ভালো হয়েছে এবং প্রথম পত্র ক্লাস থেকে সবার অনেক কমন পড়ছে। তো যাই হোক, তোমরা অনেকে কমেন্ট করে জানাইছো, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাস থেকেও তোমাদের অনেক কমন পড়বে ইনশাল্লাহ, আশা রাখি। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং চিন্তা রাখবা যেন এই প্রশ্নগুলো তোমরা একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে পারো। চলো আমরা শুরু করে দিই ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ সলভ এক ফাইনাল টাচের ক্লাসটা। ওকে, শুরু করি। আমি রায়হান এর খান, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। তারপরে তোমাদের অনেক দিন ধরে পরে এটা পরীক্ষা আসবে না। ওকে, দেখো আজকে আমরা কি করব, এমসিকিউ সলভ করব। প্রথম এমসিকিউ কি? আমাদের শিল্প বিপ্লব, আমাদের ইতিহাসে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সলভ করাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, শিল্প বিপ্লব এমন এক বিপ্লব যা সমগ্র নাগরিক সমাজকে আমূল বদলে দিয়েছে। তার মানে এই যে সমগ্র নাগরিক সমাজকে আমূল বদলে দিয়েছে, উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলসের এই উক্তিটা খুবই বিখ্যাত উক্তি, যেটা একটা পরিবর্তন করে দিয়েছে। তারপরে দেখো, শিল্প বিপ্লব ধারণাটি প্রথম সার্থক ব্যবহার করেন কে? সো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে জেরোমি অ্যাডলফ ব্ল্যাঙ্কি। তিনি হচ্ছে ব্ল্যাঙ্কি বলে ওনাকে, যে তিনি সর্বপ্রথম শিল্প বিপ্লব ধারণাটি ব্যবহার করেছেন। হ্যাঁ, তিনি সর্বপ্রথম শিল্প বিপ্লব ধারণাটি ব্যবহার করেছেন। কত শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হয়? এটা সবাই জানি, এটা হচ্ছে 18 শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয়, 18 শতকে। ওকে, শিল্প বিপ্লবে কতটি পর্যায়ে লক্ষ্য করা যায়? এটা হচ্ছে 4টি পর্যায়ে লক্ষ্য করা যায়, 4টি পর্যায়ে শিল্প বিপ্লব লক্ষ্য করা যায়। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে প্রশ্নগুলো আপনি কেন এক্সপ্লেনেশনে যাচ্ছেন না? কারণ তোমাদের পরীক্ষার আর বেশি সময় নাই, এখন এক্সপ্লেনেশন করে জ্ঞানী হওয়ার টাইম নেই। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে টু দা পয়েন্টে প্রশ্নগুলো জানতে হবে, উত্তরগুলো জানতে হবে। সো আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এক্সপ্লেনেশনের জন্য আমাদের এই শিল্প বিপ্লব নিয়ে ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু এখন পরীক্ষার যেহেতু একদম সময় নেই, এক্সপ্লেনেশন জানাটা তোমাদের জন্য বোকামি। ওকে, দেখো কোন দেশকে পৃথিবীর কর্মশালা বলা হয়? তোমরা জানো যে দেশে কাজ বেশি সেই দেশে কে পৃথিবীর কর্মশালা বলা হয়। এবং কাজ কখন বেশি ছিল? শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডে সবচেয়ে বেশি কাজ ছিল, এই জন্য ইংল্যান্ডকে ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে ঘোষণা করা হয়। ওকে, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পূর্বে কোন ধরনের শিল্প ছিল? আমরা জানি কুটির শিল্প ছিল। কুটির শিল্প কি হাত দিয়ে কাজ করা? কিন্তু এই যে কারখানায় শিল্প বিপ্লব কাকে বলে? শিল্প বিপ্লব হচ্ছে ইংল্যান্ডে কুটির শিল্পের পরিবর্তে যে যন্ত্র শিল্পের অর্থাৎ কারখানায় ব্যাপক হারে উৎপাদন শুরু হয়, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। ওকে, কোন দেশ থেকে ইংল্যান্ডে তুলা আমদানি করতো? এটা হচ্ছে আমেরিকা থেকে তারা তুলা আমদানি করতো। রনি ইতিহাসের শিক্ষকের কাছে ইংল্যান্ডের উন্নয়নের বিপ্লবের কথা জানতে গেল। এখন হচ্ছে রনি কোন বিপ্লবের কথা জানতে বলতো? ইংল্যান্ডে একটা বিপ্লব হয়েছে। দেখো ইংল্যান্ডে যে বিপ্লবটা হয়েছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব কোন দেশে হয়েছে? ইংল্যান্ডে হয়েছে। ওকে, শিল্প বিপ্লবের কারণ হচ্ছে যন্ত্রপাতি আবিষ্কার, নাম্বার 1, কারণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার। 2 নম্বর হচ্ছে যে কাঁচামালের সহজলভ্যতা, এই দুইটা। হ্যাঁ, যাদবদের উদারতা না, 1 আর 2 হচ্ছে শিল্প বিপ্লবের কারণ। ওকে, রাশিয়ায় বিলম্বে শিল্প বিপ্লবের কারণ কি ছিল? রাশিয়ায় যে শিল্প বিপ্লব কেন লেটে হয়েছে? ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে লেটে শিল্প বিপ্লব হয়েছে রাশিয়াতে। কেন হয়েছে? কারণ তাদের মধ্যে ভূমিদাসদের একটা রক্ষণ ছিল, না আমরা শিল্পতে যাব না, কারণ শিল্পতে গেলে তো আমার অনেক লস। তারপর হচ্ছে সামাজিক যে তোমাদের হচ্ছে সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এটা একটা অন্যতম কারণ ছিল, এবং সার্ফ প্রথা এটাও একটা অন্যতম কারণ ছিল। অর্থাৎ আমরা 1, 2 ও 3 এই 3টা হচ্ছে শিল্প বিপ্লবের বা রাশিয়ায় শিল্প বিপ্লবের বিলম্ব হওয়ার কারণ। অষ্টাদশ শতাব্দীতে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার উৎপাদন ব্যবস্থার বিপ্লব সংঘটিত করে। শিল্পক্ষেত্রে সর্বপ্রথম বৈজ্ঞানিক আবিষ্কার কোনটি? আমরা জানি এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। এটা হচ্ছে বৈপ্লবিক একটা আবিষ্কার। ইংল্যান্ডের সর্বপ্রথম কোন শিল্পে বৈপ্লবিক আবিষ্কার শুরু হয়? এটা সবাই জানো, বয়ন শিল্প মানে হচ্ছে তোমার হচ্ছে বুনন শিল্প বা বয়ন শিল্প হচ্ছে মানে বস্ত্র শিল্পের মতো আর কি। বস্ত্র শিল্প আর বয়ন শিল্প কাছাকাছি, এবং একই জিনিস, যেটা সিনোনিমাসলি ব্যবহৃত হয়। জেমস ওয়াট কত সালে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে? 1759 সালে জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করে। টেলিফোন আবিষ্কার করেন কি? আমরা ছোটবেলায় পড়ছি, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার
আবিষ্কার করেন, যেটা যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম পরিবর্তন ছিল। উদ্দীপক, আমরা উদ্দীপকে 18 শতকে ইংল্যান্ডের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার যেমন উড়ন্ত মাকড়, সুতাকাটার জেনি, ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম, বাষ্পচালিত ইঞ্জিন, স্টিমবোট, রেল ইঞ্জিন, খনি গর্ভে কাজ করা যন্ত্র ইত্যাদি আবিষ্কার করে উৎপাদন ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনয়ন করা হয়। তো এই যে এটা তোমরা একটু এই যে কে কোনটা আবিষ্কার করছে এটা একটু জানবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন কমন পেতে পারে। উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের যুগান্তকারী পরিবর্তন বলতে বোঝানো হয়েছে কি? পুঁজিবাদী অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এবং উপনিবেশ বিস্তার। তিনটাই উত্তর হয়েছে, তিনটাই উত্তর। ওকে, ইংল্যান্ডে ভারত থেকে সুতি বস্ত্রের আমদানি নিষিদ্ধ করা হয় কেন? দেখো, ভারত থেকে সুতি বস্ত্র যদি আসে, সুতি বস্ত্র খুবই মিহি কাপড়, আর কারখানায় যেটা উৎপন্ন হয় এটা খুবই মোটা কাপড়। তার মানে এই মোটা কাপড়ের জন্যই কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের শিল্পটা যেন রক্ষা পায়, এই জন্য কিন্তু তারা ভারত থেকে সুতি বস্ত্র আমদানি নিষিদ্ধ ঘোষণা করে তাদের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি মানে শিশু শিল্পকে বাঁচানোর জন্য। ওকে, কোন সমাজে শিল্প হলো গঠে থাকলে তার বোঝা উপায় কি? কুটির শিল্পের পরিবর্তে কারখানায় পণ্য উৎপাদন। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মূলধন সরবরাহের অর্থনৈতিক প্রতিষ্ঠান, মানে গণতান্ত্রিক ধারা থাকলো কি থাকলো না, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কারখানায় মূলধন আছে কিনা, তোমার কুটির শিল্পের পরিবর্তে কারখানায় শিল্পপণ্য মানে তোমার উৎপাদন হচ্ছে কিনা, এই জিনিসগুলো। অর্থাৎ 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, শিল্প বিপ্লবের সর্বাধিক প্রভাব ছিল কোন শিল্পে? এটা হচ্ছে বস্ত্রশিল্পে। এই যে ধরো আগে একদিনে দেখা যেত 5টা শার্ট উৎপন্ন, একটা টি শার্ট উৎপন্ন করছে, এখন দেখা যাচ্ছে এই শিল্প বিপ্লবের ফলে তোমার প্রায় একদিনে 500, 1000, 5000 শার্ট উৎপন্ন হচ্ছে, এরকম একটা বিষয়। ব্রিটেন ছিল অপরাজেয় নৌশক্তিতে বলিয়ান। এটি কিসের বিকাশের সহায়তা ভূমিকা রেখেছে? দেখো, যার নৌশক্তি আছে সে কি করতে পারে? সে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন করতে পারে। এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপর দেখো, ইউরোপ মহাদেশের রাষ্ট্রগুলোর মধ্যে সর্বশেষ শিল্প বিপ্লব সংঘটিত কোন দেশে? এটা আমরা জানি রাশিয়াতে, আর কোনো দেশ না, রাশিয়াতে। ওকে, ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায় কি নিয়ে? ইউরোপের পুঁজিবাদী দেশগুলো প্রথম ওই সময় শিল্প বিপ্লবের সময় হচ্ছে উপনিবেশ নিয়ে আর হচ্ছে বাণিজ্যের প্রসার নিয়ে। 1 আর 3 অস্ত্র তখনও ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। এখন যেমন আমেরিকা অস্ত্র ব্যবসায়ের ক্ষেত্রে তারা অনেক ভূমিকা রাখে, কিন্তু তখন এই সমস্যাটা ছিল না। ওকে, একজন তোমরা ধারণা করতে পারো, ভাইয়া আপনি এত দ্রুত কথা বলছেন কেন? আমার দ্রুত কথা বলার কারণ হলো সময় অনেক কম, এখন তোমাদেরকে আস্তে আস্তে বলে ডিটেলসে বোঝানোর টাইম নেই এবং তোমাদের সময় নষ্ট করার টাইম নেই। সো তোমরা একটু 5G স্পিডে ইউজ টু হয়ে যাও, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে তোমার ভালো করতে হবে, আমার ক্লাসটা দেখে তোমাদের আবার রিভিশনও করতে হবে। ওকে, সো উপনিবেশ বিস্তারের ফলাফল হিসেবে যৌক্তিক হচ্ছে কি, যে উপনিবেশিক বিস্তার করলা তোমার কি লাভ হবে? তোমার অনেকগুলো লাভ হচ্ছে। একটা হচ্ছে তোমার অর্থনৈতিক শোষণ করতে পারবা, ঔপনিবেশিক সংঘাত, ইউরোপীয় সভ্যতার প্রসার, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ তুমি 3টা জিনিসই তোমার হবে। ঔপনিবেশিক ভাবে তুমি কোনো একটা জায়গায় গেলা, ধরো আরেকটা পার্টির সাথে, ধরো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ আসছে, তার ব্রিটিশদের পরে আসছে কারা? ফ্রান্সরা। তো তাদের মধ্যে ঝামেলা হয়েছে না, 3টা যুদ্ধ হয়েছে। আবার শিল্প বিপ্লবের ফলে কি হয়? লেনদেন বেড়ে যায়, একচেটিয়া বাজারে সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি পায়, 1, 2, 3। সো এইগুলো হচ্ছে শিল্প বিপ্লবের ফলাফল। পরীক্ষার মধ্যে তোমাদের যারা এমসিকিউ, আমি বলে দিচ্ছি, তোমরা এই সিকিউর জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা হচ্ছে কারণ প্লাস ফলাফল, এই 2টা জিনিস তোমরা একটু দেখে নিবা। ওকে, যান্ত্রিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার ফলে মাহফুজ একজন কৃষক, সে পূর্বে সনাতন মানে পুরনো দিনের পদ্ধতিতে চাষাবাদ করতে, এখন যান্ত্রিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করছে। এতে সে কম পরিশ্রমে অধিক উৎপাদন লাভ করতে পারছে। ওকে, যান্ত্রিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার ফলে মাহফুজের আয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নত হবে। 1 আর 2, মর্যাদা তো হ্রাস পাবে না, বরং বৃদ্ধি পাবে, এটা হবে না, তাহলে 1 আর 2। ওকে, তারপরে দেখো, আমরা শিল্প বিপ্লব রিলেটেড প্রশ্নগুলো সলভ করলাম। তোমরা এই বোর্ডের প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম। তোমরা যেটা করতে পারো, টেস্ট পেপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটাও একটু দেখে যেতে পারো, কেননা বোর্ডের প্রশ্নগুলো থেকে 95% পরীক্ষায় কমন আসে। ফরাসি বিপ্লব, তোমরা জানো 1789 সালে ফ্রান্সের 1789 সালের 14 জুলাই ফ্রান্সের প্যারিস নগরীতে যে বিপ্লব, সাম্য, মৈত্রী, স্বাধীনতাকে নিয়ে যে বিপ্লব সংঘটিত হয়, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর ছিল? 3 ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল। ক্যাপিটেশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে উৎপাদন কর। ক্যাপিটেশন বলতে বোঝাচ্ছে উৎপাদন কর। ওকে, তারপর আমরা যদি দেখি, ফ্রান্সের সপ্তদশ শতকে শিল্প বিকাশের প্রতিবন্ধক ছিল যেগুলো: সামন্ততান্ত্রিক সমাজের চাপ, পুঁজির অভাব, স্বৈরশাসনের চাপ। তার মানে এটা হচ্ছে 2 আর 3, যে পুঁজির অভাব ছিল এবং স্বৈরশাসনের চাপ ছিল। হ্যাঁ, ফ্রান্সে এই 2টা জিনিসে থাকার কারণে তারা শিল্প বিকাশ হয় না। ফ্রান্সের নিম্ন স্তরের যাজকগণের পোশাক কি ছিল? কালো ধরনের পোশাক তারা পরিধান করতো, নিম্ন স্তরের যাজক অর্থাৎ যারা ধর্মীয় সম্প্রদায় ছিল, পাদ্রী যারা ছিল, যাজক যারা ছিল, তাদের মধ্যেও একটা
ডিভাইডেশন ছিল, তাদের মধ্যেও একটা শ্রেণী বৈষম্য বা সামাজিক স্তরবিন্যাস ছিল, যার ফলে আমরা দেখতে পাই তারা কালো কাপড় পরিধান করত। ফ্রান্সের সমাজের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল কারা? তৃতীয় শ্রেণী এইখানে যারা আছে তাদের মধ্যে আইনজীবী এবং সাধারণ মানুষ। প্রথম শ্রেণী ছিল কারা? প্রথম শ্রেণী ছিল যাজকরা। দ্বিতীয় শ্রেণী ছিল কারা? অভিজাতরা। তৃতীয় শ্রেণী কি? প্রথম শ্রেণী হচ্ছে ধরো যাজক। যাজক মানে হচ্ছে যারা ধরো ফ্রান্সের পুরোহিত, মানে যারা হচ্ছে ধর্মীয় নেতা। তারপরে অভিজাত হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আর বাকি সব তৃতীয়। বাকি সব কি? তৃতীয়। বাকি সব যারা সাধারণ মানুষ, বাকি সব পেশাজীবী যারা ছিল, বাকি সব হচ্ছে তৃতীয়। তার মানে 1, 2, 3 এই তিনটা শ্রেণী কিন্তু বিদ্যমান ছিল। পরীক্ষার মধ্যে আসলে যেন উত্তর করতে পারো, তিনটা শ্রেণী ছিল। ওকে, সো উদ্দীপক আমরা দেখি। উদ্দীপক প্রাক বিপ্লব ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল: প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়। ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের সমাজ সকল ক্ষেত্রে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। ওকে, দেখো উদ্দীপকে ফরাসি বিপ্লবের ফলে আমূল পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে? সামন্ত প্রথার অবসান, রাজতন্ত্রের ফলে প্রজাতন্ত্র, শ্রেণী বৈষম্যের অবসান। অর্থাৎ 1, 2 ও 3 তিনটাই কিন্তু প্রাধান্য পেয়েছে। রাজতন্ত্রের ফলে প্রজাতন্ত্র এসেছে, সামন্ত প্রথা অর্থাৎ জমিদারি প্রথার অবসান হয়েছে, শ্রেণী বৈষম্যের অবসান হয়েছে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা তোমাদের যে প্রশ্নগুলো আছে তোমাদের বোর্ড পরীক্ষা থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস সব জায়গায় এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা, মৈত্রী। সাম্য মানে কি? সমান। স্বাধীনতা মানে লিবার্টি, যে আমরা ফ্রিডম চাই। মৈত্রী মানে কি? বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, যে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে চলবো। ওকে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জিস, আইনের মাধ্যমে ধর্মীয় চার্চের উপর কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়? রাষ্ট্রের। রাষ্ট্র এমন একটা আইন করে ফরাসি বিপ্লবের পরে যে না, তোমার রাষ্ট্রের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। ওকে, কিসের প্রভাবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল জাতীয় সভার অধিবেশন আহ্বান। জাতীয় সভা মানে কি? এটা ন্যাশনাল অ্যাসেম্বলি, যেটার মাধ্যমে তারা আহ্বান করেছিল। ওই সময় দেখা যেত যে সবচেয়ে বেশি প্রতিনিধি ছিল প্রথম দুই সম্প্রদায়ের, আর মানে জাতীয় সভায়। আর তৃতীয় যে সম্প্রদায় তাদের খুবই কম প্রতিনিধি ছিল, কিন্তু সংখ্যায় বেশি ছিল তৃতীয় সম্প্রদায়, সাধারণ মানুষ, কিন্তু তাদের মতামতের মূল্যায়ন খুব কম ছিল। যার ফলে এই জাতীয় সভার অধিবেশনে একদল হচ্ছে বয়কট করে এবং তারা হচ্ছে পুনরায় টেনিস কোর্টে শপথ গ্রহণ করে, এবং যার ফলে কিন্তু এই বিপ্লবটা হয়েছিল। জিরোন্ডিস্ট দলের কোন ধরনের আদর্শে বিশ্বাসী ছিল? তারা প্রজাতান্ত্রিক আদর্শে। যারা জিরোন্ডিস্ট দল ছিল তারা বলছে না, আমরা প্রজাতন্ত্র চাই, জনগণের শাসন চাই। ওকে, ফরাসি বিপ্লবের সংগঠনে কাদের অবদান বেশি? এখানে যারা আছে তাদের মধ্যে দার্শনিকদের, মন্তেস্কো, ভোল্তেয়ার, তারপর হচ্ছে যারা আছে এরকম জাজেক রুশো, তাদের অবদান অনেক বেশি ছিল। তারপরে কনসিডারেশনস অন দ্য কজেস অফ দ্য গ্রেটনেস অফ রোমান্স অ্যান্ড দেয়ার ডিক্লাইন গ্রন্থটির রচনাকে, এটার রচনা হচ্ছে মন্টেস্কো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতাকে, এটা সবাই জানে, রুশো। এটা খুবই গুরুত্বপূর্ণ। রুশো এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ওকে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে রুশো। তারপরে ফরাসি বিপ্লব সংগঠনের দার্শনিকরা কি ভূমিকা রাখে? বিপ্লবের নেতৃত্ব না, তারা নেতৃত্ব নেয় লেখনির মাধ্যমে সমাজকে, ধরো সমাজের অসঙ্গতিগুলো, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, জনগণের চিন্তা জগৎকে আলোড়িত করেন। 2 আর 3। ওকে, এই ধরনের একজন মনীষী কি করতে পারে? মনে করা হয় জনাব ক তার দেশের মুক্তির বিপ্লবের কারিগর, অর্থাৎ তিনি একজন দার্শনিক, তাই না? তিনি তার লেখার মাধ্যমে দেশের মানুষের মনে অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হয়েছিলেন। দেখো, এই ধরনের একজন মনীষী কি করতে পারে? দেশের রাজাকে চ্যালেঞ্জ করতে পারে, মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র নিয়ে কথা বলে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষের রক্ষিত হবার প্রেরণা। 1, 2 ও 3 এই তিনটা কাজে কিন্তু বুদ্ধিজীবীরা করে। তোমরা আবার তাদের সাথে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মিলাই না। বাংলাদেশের বুদ্ধিজীবীরা সাধারণত এইসব ক্ষেত্রে শাসকের পক্ষে সবসময় থাকে। ওকে, ফরাসি বিপ্লব সংঘটিত কত সালে? আমরা জানি 14 জুলাই, ধরো 1789 সালে। 14 জুলাই 1789 সালে। এটা হচ্ছে 1889 না, ফরাসি বিপ্লব সংঘটিত ছিল 1789 সালে। উত্তর হচ্ছে ক। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালের 14 জুলাই। এটা হচ্ছে উত্তর হচ্ছে খ না, হ্যাঁ, 14 জুলাই 1789 সালে। ওকে, সো টেনিস কোর্ট শপথ কোন বিষয়টির সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে ফরাসি বিপ্লব। তার মানে আশা করি তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাতো যে ফরাসি বিপ্লবে সবচেয়ে তোমার হচ্ছে ফরাসি বিপ্লবের দিবস কবে? ফরাসি বিপ্লবের দিবস কবে? সবাই একটু কমেন্ট করে দেবো। সবাই একটু কমেন্ট করে জানাও যে ফরাসি বিপ্লব দিবস কবে। ফ্রান্সের স্বাধীনতা দিবস, ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে? একটু কমেন্ট করে জানাও, দেখি তোমাদের মাথার মধ্যে কি আসে।
ওকে, ফরাসি বিপ্লবের স্বাধীনতা দিবস, ওকে 14ই জুলাই, এটা ফ্রান্সের স্বাধীনতা দিবস কিন্তু 14ই জুলাই, মনে রাখবা। যদি বলে ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে, 14ই জুলাই, কারণ হচ্ছে ওই দিন ফরাসি বিপ্লব হয়েছিল, এই জন্য তোমাদের এটা জিজ্ঞেস করলাম। ওকে, সো টেনিস কোর্টের শপথ ফরাসি বিপ্লবের সাথে সম্পৃক্ত। ওকে, ফরাসি বিপ্লব সংঘটিত হয় কোন শতকে, এটা আমরা আবারও পড়ছি 18 শতকে, যেহেতু 1789, দেখো 1789, এটা কি 1789 হইলে এটা হচ্ছে 18 শতকে। ওকে, ফরাসি বিপ্লবের ফলে যুগের পরিবর্তন ঘটে, পুঁজিবাদের বিকাশ ঘটে, সমাজতন্ত্রের পতন ঘটে। তো আমরা দেখি ফরাসি বিপ্লবের ফলে কি হলো, যে সমাজতন্ত্র তো এখানে আসারই প্রশ্ন না, কারণ এখানে দুইটা প্রশ্ন, যুগের পরিবর্তন, পুঁজিবাদের বিকাশ, সমাজতন্ত্র ফ্রান্সে ছিলই না, তাহলে 1 আর 2। ওকে, উদ্দীপকেরটা পড়ি। ধরাইল গ্রামের চেয়ারম্যানের বিলাসিতা এবং বিভিন্ন প্রকার করারোপ করার, যেমন টেইল, ক্যাপিটেশন, ডিংটিএম, হ্যাঁ, ফলে গ্রামের অর্থনৈতিক অবস্থা সংকটে পড়ে, ফলে একটি বিপ্লব দেখা যায়। অর্থাৎ তুমি যখন গরিবকে বারবার, ধরো বাংলাদেশে কি হয় যে একটার পর একটা কর আসে, সো ফ্রান্সে যখন গরিবের উপরে একটার পর একটা কর আসতেছিল, তখন গরিব মানুষজনগুলো ভাবতেছে যে ভাই আমি কর দিচ্ছি, আমার উপরেই সবচেয়ে কর, কিন্তু যারা যাজক, যারা অভিজাত শ্রেণী, হ্যাঁ, যারা হচ্ছে বড় রাজা জমিদার, তাদের উপর কোনো কর নাই, কোনো সংকট হলো যা হচ্ছে গরিবের উপরে, তখন গরিব বললো না, হ্যাঁ, এভাবে আর মার খাবে কতদিন, তখন তারা বিপ্লব করলো। ওকে, দেখো তাহলে বুরু রাজবংশের পতন ঘটে, বাস্তিল দুর্গের পতন ঘটে, শিল্পের উন্নতি, আমরা দেখি 1 আর 2, শিল্পের সাথে কানেকশন না, এটা হচ্ছে 1 আর 2, অর্থাৎ পতন ঘটছে কাদের, সামন্ততন্ত্রের। ওকে, মহাদেশীয় ব্যবস্থার প্রবর্তক কে ছিল, মহাদেশীয় ব্যবস্থা মানে কি, অবরোধ, অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে, যে ফ্রান্স বলছে যে তুমি যদি কেউ যদি ইংল্যান্ডের সাথে বিজনেস করে, আমি তার বিরুদ্ধে অবরোধ দিব, তাহলে কি ইংল্যান্ডকে এক ঘরে করে রাখা, অর্থাৎ ব্রিটেনকে এক ঘরে করে রাখার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা। কারণ নেপোলিয়ন চেয়েছিলেন যে যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের একটা ঐতিহাসিক দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বে যেন হচ্ছে ইংল্যান্ড একা পড়ে যায়। যাই হোক, পরবর্তীতে উনি সফল হইতে পারেন নাই, মহাদেশীয় ব্যবস্থার প্রবর্তক ছিলেন নেপোলিয়ন। ওকে, মহাদেশীয় ব্যবস্থার উদ্দেশ্য কি, ইংল্যান্ডের সাথে মৈত্রী না, ইংল্যান্ডের সাথে সামাজিক, ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করা। আমি আগেও বললাম যে এটার উদ্দেশ্য হলো ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করা, হ্যাঁ, ইংল্যান্ডের সাথে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না। ফ্রান্সের লিজিয়ন অফ অনার প্রথা চালু করেন কে, এটা হচ্ছে নেপোলিয়ন অনেকগুলো যুদ্ধ করেছেন, আবার অনেকগুলো সামাজিক সংস্কার করেছে, যেমন একটা হচ্ছে লিজিয়ন অফ অনার, কোড অফ নেপোলিয়ন, আইন তৈরি করেছেন। ওকে, নেপোলিয়নের আইন বিধির, যেহেতু আমি বললাম না আইন তৈরি করেছেন, বৈশিষ্ট্য হলো সামন্ততন্ত্রের লোভ, বিচার ব্যবস্থা জুরি প্রথার চালু এবং সকল নাগরিকদের সমান মর্যাদা। জুরি প্রথা মানে কি, জুরি প্রথা মানে হচ্ছে ধরো একজন বিচারক থাকবে, তার অধীনে আরো কয়েকজন বিচারক থাকবে, যারা হচ্ছে মিলে মিশে তাদের মধ্যে একটা রায় দিবেন আর কি। ওকে, সো এটা হচ্ছে 1, 2, 3, তিনটাই নেপোলিয়নের যে আইন বিধির বৈশিষ্ট্য ছিল। এবার আমরা মোটামুটি পড়লাম যে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের জন্য পড়বা, তোমরা অবশ্যই মাথায় রাখবা সৃজনশীল প্রশ্নে ফরাসি বিপ্লব থেকে কি প্রশ্ন আসবে, ফরাসি বিপ্লব প্রাক অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অবস্থা, ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবের ফলাফল, ফরাসি বিপ্লবে বিখ্যাত মনীষীদের ভূমিকা এবং নেপোলিয়নের সংস্কার, এই 5টা জিনিস যদি তোমরা পড়ো, ফরাসি বিপ্লব থেকে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি এবং লিগ অফ নেশন, অর্থাৎ আমরা এখন চলে যাচ্ছি দুইটা ইয়ের পরে, আমরা চলে যাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি এবং লিগ অফ নেশনে। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল, ওকে, সো আমরা এখানে আমরা কয়েকটা জিনিস মিস করে গেছি। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধে, ওকে, তো তার আগে একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা হচ্ছে বলশেভিক বিপ্লব, সেটা নিয়েও তোমরা জানবা। ওকে, ওয়েট, সেটা নিয়েও বলছি। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই, আমরা এখন এটা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস। ওকে, তো দেখো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল কি, ত্রিশক্তি আতাত না উগ্র জাতীয়তাবাদ, উগ্র কোনটা, মানে প্রত্যক্ষ মানে প্রধান কারণ, সবগুলা পরোক্ষ কারণ, কিন্তু প্রত্যক্ষ কারণ ছিল সারায়েভো হত্যাকাণ্ড, প্রত্যেকটাই কারণ, কিন্তু প্রধান কারণ মানে প্রত্যক্ষ মানে ডিরেক্ট কারণ ছিল যে যুবরাজ, মানে তোমার অস্ট্রিয়ার যুবরাজ, তিনি হচ্ছে বসনিয়াতে ঘুরতে গেছিলেন তার ওয়াইফকে নিয়ে, সোফিয়াকে নিয়ে, তখন তাকে হচ্ছে গুলি করে সস্ত্রীক হত্যা করা হয়, তারপরেই কিন্তু যুদ্ধ শুরু হয়। ওকে, অস্ট্রিয়ার যুবরাজ কোথায় আততায়ীর হাতে নিহত হন, অস্ট্রিয়ার যুবরাজ কোথায় আততায়ীর হাতে নিহত হন, অস্ট্রিয়ার যুবরাজ কোথায় আততায়ীর হাতে নিহত হন, বসনিয়াতে নিহত হন। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় কত সালে, প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় কত সালে, 1914 সালে। তাহলে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়, কিভাবে হয়, এই যে হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত কি, আমরা এটা জেনেছি যে কিভাবে হয়েছে।
1914। কোন দুটি দেশের মধ্যে সংঘাত শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয়? কোন দুটি দেশের মধ্যে সংঘাত শেষ পর্যন্ত দুটি শেষ পর্যন্ত প্রথম হচ্ছে কোন দুটি দেশের মধ্যে সংঘাত শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ? এটা হচ্ছে তোমরা অস্ট্রিয়া এবং সার্বিয়া, এটা ডিটেলস আমরা জানি। আর প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন? হচ্ছে অটো ভন বিসমার্ক, তিনি ছিলেন, এবং তাকে যে আধুনিক জার্মানির জনক বলা হয়। তিনি 1870 সালে ফ্রান্সকে একত্রিত করেন। সো অটো ভন বিসমার্ক। ওকে, ত্রিশক্তি চুক্তির উদ্যোক্তা কোন দেশ? অবশ্যই রাশিয়া। জার্মানি, অবশ্যই জার্মানি। ত্রিশক্তি চুক্তি, এটা হচ্ছে জার্মানি, রাশিয়া না। জার্মানি হচ্ছে এটার উদ্যোক্তা। ওকে, আমি উপনিবেশবাদী লোক না, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিসমার্কের। বিসমার্ক বলছে আমি উপনিবেশবাদী লোক না, মানে এটা তার একটা ডিপ্লোম্যাটিক গেম। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী ট্রিপল অ্যালায়েন্সে আবদ্ধ দেশগুলো জার্মানি, ইতালি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, 1, 2 ও 3 তিনটা দেশই ছিল, যদিও ইতালি পরবর্তীতে পল্টি মারছে। ওকে, 20 শতকের প্রথম দিকে নিচের কোন দেশ ছিল পৃথিবীর সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? 20 শতকের প্রথম দিকে পৃথিবীর কোন দেশ ছিল সর্ববৃহৎ ঔপনিবেশিক শক্তি? আমরা জানি এটা হচ্ছে 20 শতকের প্রথম দিকে ব্রিটেন ছিল পৃথিবীর সর্ববৃহৎ ইকোনমিক শক্তি, অর্থনৈতিক শক্তি। দুটি ইউরোপীয় দেশের মধ্যে 1870 সালে একটি যুদ্ধ হয়, ফলে একটি দেশ অপর একটি কি হয়েছে? দুটি ইউরোপীয় দেশের মধ্যে 1870 সালে একটি যুদ্ধ হয়, ফলে একটি দেশ অপর একটি দেশের নিকট দুটি প্রদেশ হারায়। এজন্য দুটি দেশের মধ্যে চরম শত্রুতা তৈরি হয়। উদ্দীপকের যুদ্ধটির সাথে কোন প্রদেশ সম্পর্কিত? সম্পর্কযুক্ত বলে তুমি মনে করো? দেখো, তোমার ওই সময় 1870 সালের দিকে ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা ঝামেলা হয়। ফ্রান্সের একটা জায়গার নাম হচ্ছে আলসেস, আর একটা হচ্ছে লরেন, যে দুইটা জায়গা খনিজ সম্পদে খুব সমৃদ্ধ ছিল। এই দুইটা জায়গা জার্মানি দখল করে নেয়। তার মানে এটা কিন্তু একটা খুবই যে ফ্রান্সের জন্য খুবই একটা অপমানকর বিষয় ছিল যে তার দুইটা জায়গা জার্মানি দখল করে নিয়েছে, এবং এই কারণে কিন্তু সে পরবর্তীতে আরো বেশি মানে এন্টি জার্মান হয়ে যায়। সো আমরা বুঝতে পারলাম যে আলসেস এবং লরেন এই দুইটা জায়গা হচ্ছে ফ্রান্সের জায়গাগুলো দখল করে নিয়েছিল জার্মানি। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে চুক্তি সম্পাদনের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে পারস্পরিক আত্মরক্ষা, যে একজনকে কেউ অ্যাটাক করলে আরেকজন যেন তাকে সাহায্য করে। ওকে, কোন রাষ্ট্রটি ত্রিশক্তি আতাতভুক্ত নয়? ত্রিশক্তি আতাতভুক্ত নয় হচ্ছে ত্রিশক্তি আতাতে তোমার ইতালি প্রথম দিকে ছিল না, ইতালি পরবর্তীতে যোগ দেয়, তাহলে ইতালি হচ্ছে সঠিক উত্তর। ওকে, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি বা মৈত্রীতে আবদ্ধ দেশগুলো জার্মানি আর ইতালি ছিল ত্রিশক্তি চুক্তি বা মৈত্রী, আর আরেকটা হচ্ছে ত্রিশক্তি আতাত। দুইটা দল ছিল। আতাত মানে হচ্ছে, মনে রাখবে, আতাত একটা ফ্রেঞ্চ শব্দ। আতাত একটা ফ্রেঞ্চ শব্দ। আতাতের মধ্যে ছিল কারা? যারা হচ্ছে মিত্র বাহিনী। আমরা যদি দেখি যে ধরো ইউকে, ফ্রান্স, তারপর হচ্ছে আরো ধরো ওই দেশগুলো, ইউকে, ফ্রান্স এবং ওদের নেতৃত্বাধীন দেশগুলো। আর মৈত্রী মানে অ্যালায়েন্স। মৈত্রী শব্দটা থেকে আমরা যদি দেখি এখানে কে ছিল? এখানে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, হাঙ্গেরি, তো জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি এই দেশগুলো ছিল। ওকে, তারপর ইতালিও ছিল এখানে। ইতালি যদিও পরের দিকে সে পড়লি মানে। ওকে, তো দেখো, সেটা হচ্ছে 1 আর 2, জার্মানি আর ইতালি। ওকে, সো কোন দুটি দেশের সংঘাত শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয়? এটা আমরা আগেও দেখছি, অস্ট্রিয়া, সার্বিয়া। ওকে, প্রথম বিশ্বযুদ্ধ কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? 1914 থেকে 1918, 4 বছর ছিল প্রথম বিশ্বযুদ্ধ। ওকে, তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র কোনটা ছিল? বেসিকলি এখানে ছিল তিনটা দিক, এখানে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, সব জায়গায় প্রথম বিশ্বযুদ্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয় কত বছর? আমরা জানি 4 বছর, অলরেডি আমরা বলছি। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের ফলে কি হয়েছে? বিশ্ববিবেক জাগৃত, সংবাদপত্র বিকাশ হয়, পরাশক্তি হিসেবে রুশ, মার্কিন ও জার্মানি। এটা হচ্ছে যেটা হয়েছিল জার্মানিতে নাৎসিবাদের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধ যদি না হইতো তাহলে জার্মানিতে নাৎসিবাদের উত্থান হতো না। ওকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আজমল সাহেব তার একটা পা হারিয়ে ফেলেন। এ বাক্যে প্রথম বিশ্বযুদ্ধে কোন দিকটি ফুটে উঠেছে? প্রথম বিশ্বযুদ্ধের যে দেখো এটা হচ্ছে ভয়াবহতা, একটা পা হারাই ফেলছে, ভয়াবহতা। প্রথম বিশ্বযুদ্ধ এমন একটা বিশ্বযুদ্ধ যেটা পৃথিবীর আগের সকল যুদ্ধের যত হতাহত আছে, যত নিহত আছে, সবগুলা যদি তুমি এক পাশে রাখো, আর প্রথম বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তারা যদি এক পাশে রাখো, তাহলে প্রথম বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের পরিমাণ বেশি হবে। ওকে, আচ্ছা, আমরা প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানুষ আর্তনাদ এবং বিষ বাষ্প থামানোর জন্য এমন একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বহাল ছিল। এর লক্ষ্য উদ্দেশ্য মহৎ হলেও
তা বেশি দিন টিকে থাকতে পারেনি। সো আমরা দেখতে পাই যে এটা কি আন্তর্জাতিক, উক্ত সংগঠনটির উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি, যুদ্ধের অবসান এবং আন্তর্জাতিক নিরাপত্তা। সো কি ছিল আন্তর্জাতিক শান্তি, যুদ্ধের অবসান? হ্যাঁ, তিনটা জিনিসই ছিল। ওকে, সো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে কত পরিমাণ স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল? জার্মানিকে কত পরিমাণ স্বর্ণমুদ্রা দিতে বাধ্য করা হয়েছিল? আমরা দেখি এটা 132 মিলিয়ন স্বর্ণমুদ্রা দিতে বাধ্য করা হয়েছিল এবং পরবর্তীতে হিটলার কিন্তু এটাকে ব্যবহার করেছিল। ওকে, জার্মানি এবং ফ্রান্সের কিভাবে ব্যবহার করেছিল? বলছে দেখো ওরা আমাদেরকে অপমানজনকভাবে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। ওকে, সো তারপরেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়। ওকে, জার্মানি এবং ফ্রান্সের সীমানা নির্ধারিত কোন চুক্তির মাধ্যমে? ভার্সাই চুক্তির মাধ্যমে। জার্মানি ভার্সাই যুদ্ধে কতটি ধারা ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ, 439টি ধারা ছিল। ওকে, সো ভার্সাই সন্ধির ভৌগোলিক ধারাগুলো: জার্মানির আলসেস লরেন প্রদেশ ফ্রান্সকে দেওয়া, জার্মানির হেরিগোরাল্ডের নৌঘাটি বিলুপ্তি, জার্মানির একটি প্রদেশ ডেনমার্কের প্রদান। অর্থাৎ 1 আর 2, ডেনমার্কের এখানে ইস্যু না, 1 আর 2। ওকে, সো লিগ অফ এনফোর্স পিস নামক আন্তর্জাতিক শান্তি সংগঠন গঠিত ছিল কার নেতৃত্বে? এটা ছিল টাফটের নেতৃত্বে। ওকে, এবার আমরা বলশেবিক বিপ্লব পড়বো। এবার আমরা কি পড়বো? বলশেবিক বিপ্লব। তার মানে আমরা প্রথম বিশ্বযুদ্ধ পড়লাম, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বলশেবিক বিপ্লব। হ্যাঁ, তো আমরা একটু আগে বলতেছিলাম যে বলশেবিক বিপ্লব নিয়ে আমরা কথা বলবো পরে। তো এই হচ্ছে বলশেবিক বিপ্লব। পৃথিবীতে 3টা বিপ্লব মোটা দাগে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার শিল্প বিপ্লব, একটা ফরাসি বিপ্লব, আর একটা বলশেবিক বিপ্লব। শিল্প বিপ্লব পৃথিবীতে শিল্পের প্রসার ঘটিয়েছে, শিল্পকে অন্য লেভেলে নিয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ফরাসি বিপ্লব মানুষের গণতন্ত্রের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। বলশেবিক বিপ্লব মানুষকে সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত করেছে। বিপ্লব মানে হচ্ছে রাতারাতি আমূল পরিবর্তন, একটা সিস্টেমের চেঞ্জ। সো আমরা একটু আগে বলছিলাম যে আরেকটা বিপ্লব আছে। সো আমরা প্রথম বিশ্বযুদ্ধের পরে, এই মানে প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি, যখন মাঝামাঝি না শেষের দিকে 1917 সালে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে বিপ্লবটা সংঘটিত হয়েছিল সেটা কি বলশেবিক বিপ্লব বলে। যার কোন দেশের প্রাচীন রাজাদের উপাধি ছিল? কাইজার ছিল জার্মানির, আর জার ছিল রাশিয়ার। কার ছিল? রাশিয়ার। জারিন কোন দেশে? জারিন হচ্ছে রাশিয়ার রাজকন্যাকে বলা হয় জারিন বলা হতো। আর বাংলাদেশে আয়সা কি হয়ে গেছে? কাজের মেয়ে জরিনা, জারিন থেকে জরিনা। ওকে, যাই হোক, সো আমরা জার মনে রাখবো। জারিনটা কেন বললাম, জরিনা কেন বললাম? যাতে তুমি রাশিয়া মনে রাখতে পারো। ওকে, পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কোনটা? বলশেবিক বিপ্লব। এই বিপ্লব অনেকগুলো নাম আছে: বলশেবিক বিপ্লব, অক্টোবর বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, রুশ বিপ্লব, অনেকগুলো নাম। ওকে, রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? সো রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? আমরা যদি দেখি, রাশিয়ায় 1861 সালে ভূমিদাস প্রথাকে, রহিত মানে কি? বাদ দেওয়া হয়। ভূমিদাস প্রথা, যে ভূমিদাস, একটা ভূমি করবা যে ভূমির দাস থাকে, এই প্রথাটা বাদ দেওয়া হয়। ওকে, জমিদারের নির্যাতন থেকে রাশিয়ার কৃষকদের উদ্ধার করেছিলেন কে? এটা হচ্ছে জমিদারের নির্যাতন থেকে রাশিয়ার কৃষকদের দ্বিতীয় আলেকজান্ডার উদ্ধার করেছেন। কিভাবে? ওই যে দাস প্রথার বাতিলের মাধ্যমে। দ্য সিটি অফ সান গ্রন্থটি কার? এটা হচ্ছে টমাজ্জো কাম্পানেল্লা। হ্যাঁ, টমাজ্জো কাম্পানেল্লো। ওকে, ব্রিটিশ ইউরোপীয় সমাজতন্ত্রের জনককে? রবার্ট ওয়েন ছিলেন যে সমাজতন্ত্রের, ব্রিটিশ ইউরোপীয় সমাজতন্ত্রের জনক। ওকে, সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তাকে? প্রবক্তা হবে। হ্যাঁ, প্রবক্তা ছিলেন, সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। তিনি এটাকে তৈরি করেছিল, মনে রাখবা। প্রবক্তা ছিলেন, আর প্রবক্তা ছিলেন মার্কস, আর বাস্তবায়ন করেছে কে? বাস্তবায়ন করেছে লেনিন। এটা নিয়ে অনেক কনফিউশন হয় যে ভাই কে করছে কেন। সো দেখবা, একজন হচ্ছে এটা তৈরি করছে, এটা আইডিয়াটা দিছে, কিন্তু এই আইডিয়াটা দিয়ে একজন হচ্ছে এটা বাস্তবায়ন করছে। তাহলে বাস্তবায়ন করছে কে? লেনিন। ওকে, রাশিয়ায় মার্কস এবং এঙ্গেলসের আদর্শ অনুসারে পরিচালিত কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সমাজতন্ত্র মানে কি? যেখানে সমাজের সব মানুষ সমান হিসেবে কাউন্ট করা হয়। ওকে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো সামন্ততন্ত্র। হ্যাঁ, আমি ভাবছি এটা সমাজতন্ত্র না, এটা সামন্ততন্ত্র। তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, আর এই সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করাই মানে হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। এটা সব পরীক্ষা যদি থাকে, এটা না থাকে যদি এটা থাকে, তাহলে এটাও হবে। হ্যাঁ, তো সামন্ততন্ত্র মানে কি? সামন্ততন্ত্র মানে হচ্ছে জমিদার প্রথা। মনে রাখবা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সামন্ততন্ত্র মানে হচ্ছে জমিদার, সামন্ত মানে জমিদার, মনে রাখবা, সামন্ত মানে জমিদার তন্ত্র। আর সমাজতন্ত্র মানে সবাই সমান। ওকে, যেটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, পরীক্ষায় উত্তর করার সময় একটু ধরো, আমি অনেক তাড়াতাড়ি উত্তর করতে গিয়ে দেখো সামন্ততন্ত্রকে সমাজতন্ত্র বলছি। তো তোমার যেন এই দুইটার মধ্যে কনফিউশন ক্রিয়েট না হয়, সামন্ত না সমাজ,
দুইটা একদম মানে আমরা যেটা দেখি যে পরীক্ষার হলে অনেক দ্রুত উত্তর করতে গিয়ে পারা জিনিসগুলো ভুল হয়ে যায়, এরকম কার কার হয় কমেন্টে জানাও। সো এই জিনিসগুলা তোমরা কখনোই করবে না। এই জিনিসগুলো তোমরা হচ্ছে যখনই মানে একটু কনফিউশন, একটু ঠান্ডা মাথায়, কারণ তোমার 30 মিনিটের 30টা এমসিকিউর জন্য তুমি 30 মিনিট তো মিনিমাম সময় পাবা, 1 মিনিট তো সময় পাবা, তাহলে 1 মিনিট একটু মাথাটা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। ওকে, আর আমি তো এখানে 1 মিনিটের কম সময় অনেকগুলো 1 মিনিটে দেখা যাচ্ছে 5টা 6টা এমসিকিউ করাচ্ছি। সো দেখো, সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। কমিউনিস্ট ইশতেহার প্রকাশিত হয় কত সালে? কমিউনিস্ট ইশতেহার গ্রন্থটা লেখককে কার্ল মার্কস। কমিউনিস্ট ইশতেহার গ্রন্থটা লিখেছেন কার্ল মার্কস। এটা হচ্ছে 1848 সালে এটা প্রকাশিত হয়। ইম্পর্টেন্ট। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন কোন নেতার আসল নাম কি? আসল নাম হচ্ছে লেনিন। হ্যাঁ, এটা হচ্ছে ওনাকে সংক্ষেপে ভাই লেনিন বলে, ভয়কার ভাই রশ্মি, ভাই লেনিন। ভাই মানে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, ভাই লেনিন। ওকে, কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? এটা হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিনকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী রেড ফোর্স গঠন করেছিলেন? এটা হচ্ছে শ্রমিকদের নিয়ে। লেনিনের নেতৃত্বে যে বিপ্লবটা হয় এখানে শ্রমিকদের তিনটা ওয়াদা করেছিলেন যে তোমরা যারা কৃষক আছো তাদেরকে আমি জমি দিব, হ্যাঁ, ল্যান্ড দিব। তোমরা যারা শ্রমিক আছো তোমাদের আমি ব্রেড দিব। তোমরা যারা শ্রমিক আছো কি শ্রমিকদেরকে আমি খাবার, মানে শ্রমিকরা খাইতে পাইতো না, তাদের কিন্তু অনেক কষ্ট করতো, কিন্তু তাদের খাদ্যের সংকট ছিল। ল্যান্ড, ব্রেড। অ্যান্ড যারা তোমরা ধরো এই সৈন্যবাহিনী আছো, যারা সোলজার আছো, সেনাবাহিনী, তাদের একটাই সমস্যা ছিল, কিছুদিন পরে রাশিয়ায় যুদ্ধ জড়ায়। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলতেছিল, হাজার হাজার রাশিয়ার আর সৈন্য হচ্ছে নিহত হচ্ছিল। তখন তিনি বলছেন আমি সৈন্যদেরকে বা সেনাবাহিনীকে পিস দিব। ল্যান্ড, ব্রেড অ্যান্ড পিস, এই তিনটা দাবিকে সামনে রেখে তিনি কিন্তু সমাজতন্ত্র বিপ্লব কায়েম করেছিলেন। কিন্তু তার রেড ফোর্সে যে লাল রক্ষী বাহিনীতে শ্রমিকদেরকে ইনক্লুড করেন বেশি। ওকে, মেনশেভিক বলতে কোনটিকে বোঝায়? মেনশেভিক বলতে ধরো দুইটা দল ছিল রাশিয়াতে, একটা মেনশেভিক, একটা বলশেভিক। বল মানে বেশি, মানে যারা হচ্ছে সংখ্যায় বেশি, আর যারা সংখ্যায় কম তাদেরকে বলে সংখ্যালঘু, তাদেরকে বলে মেনশেভিক হচ্ছে সংখ্যালঘিষ্ঠ দল। পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কোনটি? এটা বলশেভিক বিপ্লব, এটা আমি আগেও বলছি। ওকে, কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব সংগঠিত হয়? লেনিনের নেতৃত্বে, এটা তোমরা সবাই জানো। ওকে, বলশেভিক নেতা লেনিন কোন প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে বিপ্লবের মাধ্যমে। বিপ্লব মানে কি? ক্ষমতা যে তৎকালীন যে সরকার ছিল তাকে উৎখাত করে, তাই না? ওকে, সমাজতান্ত্রিক বিপ্লবে বা বলশেভিক বিপ্লব উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র। দেখেন কিন্তু আছে সমাজতন্ত্র, দেখছো সমাজতন্ত্র একটু আগে বলতেছিলাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, রাজতন্ত্রের পতন ঘটানো। 1, 2 ও 3 তিনটাই সঠিক উত্তর। উক্ত নেতার, এখানে দেখি একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন যার সরকার, যার মানতে বুঝে রাশিয়া পতন ঘটান, তিনি তার দেশে সমাজতান্ত্রিক না সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। তার মানে দেখেন, উক্ত নেতার আনিত বিপ্লবের পর বিশ্বে জনপ্রিয় হয় কি? গণতন্ত্র না, তিনি গণতন্ত্রকে করেন। বাকি দুইটা সমাজতন্ত্র আর সাম্যবাদ, তাহলে 2 আর 3। ওকে, উত্তর হচ্ছে ঘ। সমাজতন্ত্রের উদ্ভব হয় কেন? সমাজতন্ত্রের উদ্ভব হয় হচ্ছে এখানে সামাজিক বৈষম্য দূরীকরণের জন্য, অর্থনৈতিক বৈষম্য, শ্রমিকদের সামাজিক মর্যাদার জন্য, ধনতন্ত্রের উচ্ছেদের না, এখানে হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। যে এখানে দেখো সমাজে অর্থনৈতিকভাবে একটা শ্রেণী ছিল খুবই লাভবান, আরেকটা শ্রেণী ছিল শোষিত। ওকে, বলশেবিক বিপ্লবের ফলাফল কি? বলশেবিক বিপ্লবের ফলাফল হচ্ছে দেখো, সর্বপ্রথম সমাজতান্ত্রিক, সঠিক উত্তর। জাততন্ত্রের পতন, সঠিক উত্তর। সকল সম্পত্তিকে জাতীয়করণ করা হয়েছে, রাষ্ট্র এটার মালিক, উপরে সবকটি, সঠিক উত্তর। ওকে, ডুমা বলতে কি বোঝায়? ডুমা মানে কি? রাশিয়ান ভাষায় ডুমা বলতে বোঝাচ্ছে আইনসভাকে, আইনসভা। তাদেরকে যেমন আমরা পার্লামেন্ট বলি, তাদের ডুমা বলতে আইনসভাকে বোঝায়। স্টালিনের গুপ্ত বাহিনীর নাম কি ছিল? স্টালিনের গুপ্ত বাহিনীর নাম ছিল, তোমরা একটু আগে আমি বলছি, চেকার ছিল স্টালিনের গুপ্ত বাহিনীর পুলিশের নাম। আর তোমার হিটলারের গুপ্ত বাহিনীর যে নাম ছিল সেটার নাম ছিল হচ্ছে, স্টালিন কে ছিল? স্টালিন হচ্ছে লেনিনের শিষ্য, লেনিনের অধীনে একজন কমান্ডার ছিল, সেনাপতি ছিল, এরকম একজন স্টালিন। আর হিটলারের গোপন বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। ওকে, সো এবার দেখি বলশেবিক বিপ্লবের উদ্দেশ্য কি ছিল? সমাজতন্ত্র প্রতিষ্ঠা। 1, 2, 3 তিনটাই তো আমরা পড়লাম। ওকে, রুশ বিপ্লবের ফলে কি হয়েছে? শোষণহীন সমাজ প্রতিষ্ঠা, জারতন্ত্র উচ্ছেদ হয়, গণতন্ত্র না। 1 আর 2 গণতন্ত্র না। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে ইন্টারেস্টিং একটা টপিক, হিটলার এবং মুসোলিনির উত্থান। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে হিটলার মুসোলিনির মারামারি, কারাকারি, এরকম না? ওকে, দেখো কার নেতৃত্বে জার্মানি ঐক্য প্রতিষ্ঠা? আমরা একটু আগে বলছি যে অটোবন বিসমার্কের নেতৃত্বে তোমার হচ্ছে, ওকে, জার্মানি হচ্ছে অটোবন বিসমার্কের নেতৃত্বে জার্মানিতে কি হয়েছে? জার্মানি ঐক্যবদ্ধ হয়। হ্যাঁ, জার্মানিতে ঐক্যবদ্ধ হয়। জার্মানি ঐক্যবদ্ধ হয় মানে ঐক্যবদ্ধ বলতে কি? জার্মানি একটা খণ্ড ছিল, এরকম 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 খণ্ড ছিল। জার্মানিকে এক করছে
বিসমার্ক। বিসমার্ক, ওটো বন বিসমার্ক, তাকে আধুনিক জার্মানির জনক বলা হয়। কত সালে এটা করছে? 1870 সালে। হ্যাঁ, এখন দেখো উনি তো এটা অনেক আগে করছে, তাই না? উনি এই জিনিসটা অনেক আগে করেছেন। এখন এই যে অনেক আগে যে করলেন এই জিনিসটা, তারপরে জার্মানি কিন্তু আবার বিভক্ত হয়েছিল। বিভক্ত কিভাবে? মানে এমন না যে ভৌগোলিকভাবে বিভক্ত হয়েছে, তারা হচ্ছে ধরো ভাবে, ধরো তাদের মধ্যে সামাজিকভাবে বিভক্তি ছিল। কিন্তু যখন হিটলার 1933 সালে উনি চ্যান্সেলর হইলেন, বা তার আগে তার যে বাগ্মিতা, তার বক্তৃতার জোরে তিনি কিন্তু পুরো জার্মানির ঐক্য প্রতিষ্ঠিত করেন, যে জার্মানি সবাই আমরা এক ঐক্যবদ্ধ, যে আমাদের জার্মানিকে আবার ঘুরে দাঁড়াইতে হবে। তার মানে আমরা যে আধুনিক জার্মানির জনক বা জিওগ্রাফিক্যালি এক করে থেকে বিসমার্ক, আর মানসিকভাবে যে তাদের একটা জাতি, এই জিনিসটাই মানসিক ঐক্যটা করেছে কে? যে হিটলার। ওকে, সো এখানে কি দেখো কার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠিত হয়? তাহলে জার্মানির ঐক্য বলতে বোঝাচ্ছে যে জার্মানির মানসিক ঐক্য, মানে জার্মানির একটা নেতৃত্ব, কনসলিডেট লিডারশিপ হিটলারের নেতৃত্বে। নাৎসিবাদ শব্দটি কোন ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা অবশ্যই অ্যাডলফ হিটলার। ইউরোপের জাতিগুলোর মধ্যে নিকট উগ্র জাতীয়তা কিসের প্রতীকে পরিণত হয়? এটা ছিল গৌরবের, যে আমি আমার দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হিটলার কি বলছে? যে আমার দেশই সবার সেরা। হ্যাঁ, তো এই জন্যই কিন্তু তারা বলতে এটা গৌরবের বিষয়, উই আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ওকে, আমরা 100টা এমসিকিউ শেষ করে ফেলছি। দেখো, সো দেখো এখন আমরা 100টা এমসিকিউ শেষ করে ফেলছি। সো নাৎসিবাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নাৎসিবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল জাতীয়তাবাদের অহম। জাতীয়তাবাদের অহম ছিল নাৎসিবাদের প্রধান বৈশিষ্ট্য। ওকে, সো 101 নম্বর যে এমসিকিউটা এখানে নাই, আমি এটা দিয়ে দিই। এটা হচ্ছে 101 নম্বর। 101 হচ্ছে কি? 101 হচ্ছে হিটলারের গোপন বাহিনীর নাম। গোপন বাহিনী যারা ধরে ধরে মানুষ নিয়ে যেত, হ্যাঁ, নিয়ে হচ্ছে তার এগেনস্টে মানুষগুলোকে মেরে ফেলতো। বাহিনীর নাম কি ছিল? আমরা অলরেডি বলছি গেস্টাপো ছিল হিটলারের গোপন বাহিনীর নাম। ওকে, আবার 102 নম্বর প্রশ্ন, নাৎসিবাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মানে নাৎসিবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে জাতীয়তাবাদের অহম, যে আমরা সেরা, আমরাই সেরা। এটা হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? যে দেখো আমি আবারও বলতেছি গেস্টাপো, এই যে এটা এখানে আছে। সো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম, তাহলে রিপিট হয়ে গেল, কোনো সমস্যা নেই। ওকে, বিশ্বব্যাপী উগ্র জাতীয়তাবাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করে কাকে বলা হয়? হিটলারকে। ওকে, হিটলারের উত্থানের কারণ কি ছিল? জার্মানির উপর আর্থিক শর্ত, জার্মানির অস্ত্র বেশি ছিল না? 1 2 3 অস্ত্র বেশি ছিল না, অস্ত্র তারা বেশি তৈরি করছে, তাই না? 1 2 3 তিনটাই হচ্ছে হিটলারের উত্থানের কারণ ছিল। তাকে টাকা দিচ্ছে বিজনেস করার জন্য, সে অস্ত্র তৈরি করা শুরু করছে। হিটলারের কোন গুণটির জন্য জনপ্রিয়তা লাভ করেন? তিনি ভালো সুবক্তা ছিলেন। হিটলার সুবক্তা। ওকে, আলসেস লরিন অঞ্চলে অধিবাসীরা নিজেদের কোন জাতিভুক্ত মনে করতো? তারা নিজেদেরকে জার্মান মনে করতো। আলসেস লরিনে যারা থাকতো, কিন্তু এটা দখলে ছিল কার? ফ্রান্সের। পরবর্তীতে জার্মানিটা দখল করে নেয়। ওকে, দেখো, ইউরোপের জার্মানি দেশের রাষ্ট্রনায়ক, যিনি উগ্র মেজাজ, প্রতিশোধ স্পৃহা, একনায়কতান্ত্রিক আচরণ আর উগ্র জাতীয়তাবাদী আদর্শে পৃথিবীকে একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয়, ফলে তার নিজ দেশে চরম অর্থনৈতিক চরম দুর্দশায় নিপতিত হয়েছিল। তার মানে এখানে দেখো, উক্ত ব্যক্তিটিকে দায়ী করা হয়, উক্ত ব্যক্তিটিকে দায়ী করা যায় কেন? কিসের দায়ী করেছে? নাৎসিবাদের প্রবর্তক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা, ফেসিবাদের প্রবর্তক। ফেসিবাদ আমরা যদি দেখি এখানে 1 আর 2, ফেসিবাদ তো ইতালির ছিল, 1 আর 2, এটাকে হিটলারের কথা বলছে। ফেসিজম শব্দের অর্থ কি? ফেসিজম শব্দের অর্থ হচ্ছে শক্তি। আমরা শক্তি, আমরা বল, আমরা আমাদের দল। আগে আভাস্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা ছিলেন মুসোলিনি। হিটলারের যে হিটলার না, মানে ফেসিবাদের যে জনক মুসোলিনি ছিলেন আভাস্তি পত্রিকার জনক। ওকে, ফেসিবাদ যে নীতির উপর প্রতিষ্ঠিত ছিলেন, আভাস্তি না, এটা হচ্ছে আভান্তি। ওকে, ফেসিবাদ যে নীতির উপর প্রতিষ্ঠিত ছিল, জনমতের অস্বীকৃতি, নিয়ম নীতির অস্বীকৃতি, ব্যক্তি মতামতের অগ্রাহ্যতা। 1 আর 3, অর্থাৎ নিয়ম নীতির অস্বীকৃতি, সেখানে ফেসিবাদ একদম জনমত এবং অস্বীকৃতি, ব্যক্তি মতামতের অগ্রাহ্যতা। নিয়ম নীতি আছে তাদের, জলীয় নিয়ম নীতি। দাবানল পত্রিকার সাথে, আচ্ছা দেখো, জামান সাহেব একজন শিক্ষক হিসেবে জীবন শুরু করেন, কিন্তু সরকার বিরোধী কাজে দেশ থেকে বাধ্য হন। দেশে ফিরে এসে তিনি দাবানল নামে একটি পত্রিকার সম্পাদনের কাজে যোগ দেন। তার মানে এটার সাথে কার মিল পাওয়া যায়? দামানলের সাথে। সো দেখো, জামান সাহেব একজন শিক্ষক। আমরা যে অধ্যায়টা পড়তেছি, হিটলার এবং মুসোলিনির মধ্যে মুসোলিনি একমাত্র শিক্ষক ছিলেন, হিটলার তো শিক্ষক ছিলেন না। সো মুসোলিনি শিক্ষক হিসেবে ছিলেন, এবং পরবর্তীতে তার এই সরকারি বিরোধী কাজের জন্য তাকে দেশ থেকে বের করে দেয়। পরবর্তীতে তিনি একটা পত্রিকা প্রকাশিত করেন, যে আমরা যেটা প্রাবদা না, পলিতারিত না, পপুলো না, এটা হচ্ছে আভান্তি পত্রিকা। উত্তর হচ্ছে আভান্তি পত্রিকা। ওকে, হিটলারের ফুয়েরার উপাধির অর্থ কি? এটার নাম হচ্ছে নেতা, ফুয়েরার, আই এম দ্য লিডার। ওকে, মুসোলিনি কোথায় জন্মগ্রহণ করেন? মুসোলিনি হচ্ছে ইতালিতে জন্মগ্রহণ করেন। একদম সহজ উত্তর। উদ্দীপকটা আমরা পড়ি। রহিম মন্ডল এবং করিম
শেখের বাড়ি নদীর এপার ওপার হলেও কি হবে, উভয়ের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। যেমন উভয়ের লাঠিয়াল বাহিনী নিয়ে চলে, উভয়ই ক্ষমতালোভী এবং নিজের ক্ষমতা মতামতের সেরা মনে করে। এখানে কাদের সাথে মিল আছে? হিটলার মুসোলিনি দুই ভাই, তাই না? ওকে, কোন যুদ্ধে প্রথম বিধ্বংসী আণবিক অস্ত্র ব্যবহৃত হয়? এটা তোমরা জানো, সবাই জানো। প্রথম বিশ্বযুদ্ধ না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা অ্যাটম বোমা ফেলানো হয়। ওকে, সো তারপরে আমরা দেখি যে কোন দেশগুলো মিলে অক্ষশক্তি মানে কি? এক্সিস। যারা প্রথম অ্যাটাক করে তারাই হচ্ছে অক্ষশক্তি বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি এবং জাপানকে বোঝাচ্ছে। জার্মানি, ইতালি, জাপান। উত্তর হচ্ছে গ, জার্মানি, ইতালি আর জাপানকে বোঝানো হচ্ছে। তারপরে আমরা দেখি যে উদ্দীপকে আমরা পড়ি, পার্শ্ববর্তী অঞ্চলের হুমকি মোকাবেলায় রামু, উখিয়া এবং টেকনাফ মৈত্রী জোট গঠনের মাধ্যমে অত্র অঞ্চলে ক্রমাগত আগ্রাসী। হ্যাঁ, আমরা দেখি যে আঞ্চলিক রামু, উখিয়া, টেকনাফ, মৈত্রী, মানে রামু অনেকটা উপজেলা, রামু উপজেলা, উখিয়া উপজেলা এবং হচ্ছে টেকনাফ 3টা উপজেলা মৈত্রী জোট গঠনের মাধ্যমে অত্র অঞ্চলে ক্রমাগত আগ্রাসী কার্যক্রম শুরু করে। ফলে এ জোটের বিরোধিতা অপর একটি জোট গঠিত এবং উভয় জোটকে কেন্দ্র করে একটি ভয়াবহ সংঘাতের সূচনা হয়। তার মানে দেখো, উদ্দীপকে উল্লেখিত মৈত্রী জোট এবং তাদের মধ্যকার কর্মকাণ্ড কোন যুদ্ধের সূচনা করে? প্রথম বিশ্বযুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফ্রাঙ্কো জার্মান যুদ্ধ। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানি, জাপান, ইতালি তারা বিধ্বংসী কার্যক্রম শুরু করে এবং যুদ্ধ শুরু হয়ে যায়। উক্ত যুদ্ধে পরস্পর বিরোধী জোটগুলো কি? একটা হচ্ছে অক্ষশক্তি আর একটা হচ্ছে মিত্রশক্তি। অক্ষশক্তি আর মিত্রশক্তি 1 আর 3, অক্ষশক্তি মিত্রশক্তি। কত সালে হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হয়? এটা সবাই জানি, 1945 সালে 6 এবং 9 আগস্ট। ওকে, ল্যান্ড লিজ অ্যাক্ট কত সালে পাশ হয়? এটা হচ্ছে 1941 সালে। ওকে, জাতিসংঘ এবং শান্তি চুক্তি, এটা খুবই বিশ্ব শান্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ, এখন জাতিসংঘ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, এখন জাতিসংঘ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এতক্ষণ তোমরা বুঝতে পারছো। আমরা খুব ফাস্ট যাচ্ছি এই কারণ এগুলো থেকে আমাদের পরীক্ষা কমন আসবে এবং আমাদের ফার্স্ট যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সময় তোমাদের খুব কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠানে কোন সংগঠন প্রতিষ্ঠা হয়? প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ। ওকে, জাতিসংঘের প্রথম মহাসচিবকে আমরা জানি ট্রিগবেলি, নরওয়ের বাড়ি ট্রিগবেলি। ওকে, যে কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা পায় যুদ্ধ সংঘাত এড়াতে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠাকে বিজিত রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠার লক্ষ্যে 1 আর 2, এটা না 1 আর 2 বিজিত রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার জন্য না। যারা হেরে গেছে তাদেরকে সমানভাবে, ধরো প্রথম বিশ্বযুদ্ধে যেটা হয়েছে যারা হারছে তাদেরকে লুট করা হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হারছে তাদেরকে বিচার করা হয়েছে। ওকে, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে, তোমরা সবাই জানো, নিউ ইয়র্কের ম্যানহাটন দ্বীপে। রসেলপুর বিদ্যালয় এবং কলেজের সকল শিক্ষক মিলে একটি শিক্ষক কল্যাণ সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার স্থায়ী সদস্য 5 জন। সংস্থাটি সকল সিদ্ধান্ত এবং কার্যক্রমে প্রধান ভূমিকা রাখেন। তার মানে 5 জন। এটা কার কথা বলছে? মানে উদ্দীপকের সংস্থাটির সাথে জাতিসংঘের কোন সংগঠনের অঙ্গ সংগঠনের মিল আছে? জাতিসংঘের একটা সংগঠন আছে যেটার 5টা হচ্ছে সদস্য, যেটার নাম কি? নিরাপত্তা পরিষদ। ওকে, তারপরে দেখো উক্ত সংগঠনের স্থায়ী সদস্যগুলো কারা? তারা আমরা জানি স্থায়ী সদস্য হচ্ছে টোটাল 5টা দেশ, কিন্তু এখানে কয়টা আছে? ব্রিটেন, জাপান তো না, আমরা বাদ দিই, জাপান না, জাপান বাদ, জাপান থাকলে বাদ, হল্যান্ড থাকলে বাদ। তার মানে এখানে কি? ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র। আর 2টা দেশ আছে, তোমরা কি জানো আর 2টা দেশ কি? আর 2টা দেশের নাম তোমরা জানো? 2টা দেশ এখন এখানে নাই। বাকি 2টা দেশের নাম হচ্ছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, আর একটা হচ্ছে চীন। মনে রাখবা। ওকে, সো দেখো জাতিসংঘ কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? এটা হচ্ছে 6টা অঙ্গ সংগঠন নিয়ে গঠিত। ওকে, জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী শাখা কোনটা? মানে যেটা হচ্ছে জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল বলা হয় সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদকে। নিরাপত্তা পরিষদ সবচেয়ে পাওয়ারফুল। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত হচ্ছে নেদারল্যান্ডের হ্যাগে অবস্থিত। ওকে, তারপরে আমরা দেখি গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে জাতিসংঘের লক্ষ্য হচ্ছে স্বাধীনতা অর্জন, স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, অর্থের না। 1 আর 3, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো উদ্দেশ্য না। ওকে, উক্ত সংস্থা আমরা দেখি 1985 সালে দিল্লি বৈঠকে সার্ক জন্ম লাভ করে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ব্রেইনচাইল্ড ছিল এটা। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তার মানে এখানে দেখো উক্ত সংস্থাটির প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ যুদ্ধের হাত থেকে বিশ্বকে রক্ষা করা। মানে এই যে সার্কের সাথে মিল দেখে কোনটা? যে বিশ্ব শান্তি এবং যুদ্ধের কৌশল নির্ধারণ করা। না, যুদ্ধের কৌশল না, 1 আর 2 বিশ্ব শান্তি এবং বিশ্বকে যুদ্ধ থেকে রক্ষা করা। WHO এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উদ্দেশ্য কি?
স্বাস্থ্যের উন্নয়ন, বুঝতেই পারতেছো। জাতিসংঘের দরিদ্র সম্মেলন কি? এটা হচ্ছে তোমার পরিবেশকে নিয়ে, বিশ্ব পরিবেশকে রক্ষা সংক্রান্ত সম্মেলন। ওকে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্থা হিসেবে কোনটি পরিচিত? আমরা সবাই জানি এটা বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্থা হিসেবে পরিচিত। ওকে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বিশ্বব্যাপী আগ্রাসন চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এরূপ আগ্রাসনের মাধ্যমে সুস্পষ্ট হয় জাতিসংঘের সাংগঠনিক ত্রুটি, ভেটো ক্ষমতার অপব্যবহার, জাতিসংঘের স্থায়ী সামরিক বাহিনীর অভাব। 1 আর 2 এর হয়েছে, কারণ এই যে দেখো জাতিসংঘের কোনো সাংগঠনিক ত্রুটি নাই, ত্রুটি আছে। এই ত্রুটিটা হইলো যে একটা দেশ যদি চায়, সে চাইলেই এই 5টা দেশের মধ্যে সামরিক আগ্রাসন চালাতে, ভেটো ক্ষমতা সে অপব্যবহার করছে। 1 আর 2। ওকে, লিগ অফ নেশন প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন? এটা ছিলেন উইড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। 14 দফার যে উদ্ভাবক, 14 দফার যে প্রস্তাবক, তার নাম ছিল হচ্ছে তোমার উইড্রো উইলসন। ওকে, ইউনেস্কো কত সালে গঠিত? ইউনেস্কো 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় গঠিত হয়। ইউনেস্কো মানে কি? ইউনেস্কো সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। এটার কাজ কি? যে তোমার হচ্ছে শিক্ষা, তারপরে যে কালচার, হ্যাঁ, তারপরে হচ্ছে সায়েন্স, এগুলো নিয়ে কাজ করা। ওকে, জাতিসংঘ ব্যর্থতা কোন? বসনিয়া শান্তি রক্ষা কার্যক্রম, লেবানন সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা। 1, 2, 3 তিন জায়গায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে। জাতিসংঘ ব্যর্থ হলে তার সফলতা আছে কিছু। বাংলাদেশ মিয়ানমারের নিকটতে সমুদ্র বিজয় অর্জন করেছে জাতিসংঘ কোন সংস্থার মাধ্যমে? আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। জাতিসংঘ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের সাথে একটা সমুদ্র সীমার বিরোধ ছিল মিয়ানমারে, এখানে সমুদ্র জয় হয়েছে। ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য সংরক্ষণ করে কোন সংস্থা? এটা হচ্ছে ইউনেস্কো। হ্যাঁ, কালচার, যেহেতু সংস্কৃতিকে রক্ষা করার একটা কাজ। ওকে, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বিশ্বের দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নয়, ব হবে আর কি। হ্যাঁ, দ্বন্দ্ব। ওকে, তো ব হবে, তো দ্বন্দ্ব। তো দেখো, স্নায়ুযুদ্ধ মানে কি? ধরো তোমার আর আমার মধ্যে কোনো যুদ্ধ নাই, কোনো খারাপ ইয়ে নাই, মানে আমরা মারামারি করতেছি না, বাট আমরা একজন একজনকে দেখতে পারি না, এরকম আছে না? নয় বন্ধু, মানে ধরো শত্রু, দেখতে পারতেছো না, ও কথা বলে তোমার ভালো লাগে না, তুমি কথা বলে ওর ভালো লাগে না। তো এইটাই হচ্ছে কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার মানে যুদ্ধ ভাব, কিন্তু যুদ্ধের অভাব। হ্যাঁ, তো স্নায়ুযুদ্ধ হচ্ছে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের বিষয়ের একটা দ্বন্দ্ব। আমরা দেখি ইংরেজি কোল্ড ওয়ার যখন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, তখন একদিকে সমাজতন্ত্র, যারা হচ্ছে রাশিয়ার নেতৃত্বে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে, আরেকদিকে পুঁজিবাদ, গণতন্ত্র, আমেরিকার নেতৃত্বে। তো তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, এটা যুদ্ধ ভাব। এটাই হচ্ছে ইতিহাসে কোল্ড ওয়ার নামে পরিচিত। ইংরেজি কোল্ড ওয়ার শব্দটি কে ব্যবহার করেন? সর্বপ্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। হ্যাঁ, বার্নার্ড বারুচ, তিনি প্রথম ব্যবহার করেন কোল্ড ওয়ার শব্দটি। কত সালে স্নায়ুযুদ্ধ প্রথম ব্যবহৃত হয়? এটা 1946 সালে। হ্যাঁ, 1946 সালে প্রথম ব্যবহার করা হয়। যুদ্ধ অথচ প্রকৃত যুদ্ধাবস্থা নয়, একথা বলতে কোন পরিস্থিতিকে বোঝানো হয়? একটু আগে আমি বলছি যুদ্ধ ভাব, কিন্তু প্রকৃত যুদ্ধের অভাব, এটা হচ্ছে স্নায়ুযুদ্ধকে বোঝানো হয়। ওকে, স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, যখন আমেরিকা জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা বোম মারছে। কিন্তু এই বিষয়ে আমেরিকা কখনোই তার সোভিয়েত ইউনিয়নকে জানায় নাই। সোভিয়েত, কিরে ভাই 2টা বোমা মারলো, আমি জানলাম না, আমি ওর পক্ষে হইয়া। তখন এটাকে স্নায়ুযুদ্ধ বলে, তখন এটা স্নায়ুযুদ্ধ সূচনা হয়েছে। তাহলে স্নায়ুযুদ্ধের সূচনা কিভাবে হলো আমরা ক্লিয়ার হইলাম। আবার হচ্ছে জার্মানিকে দখল করবে, জার্মানির পুরো যে বার্লিন শহরটা এক একজন এক এক দিক থেকে দখল করতেছিল। সো আমেরিকা একদিক দিয়ে, সোভিয়েত ইউনিয়ন একদিক দিয়ে। সো তখনই কিন্তু আসলে কি হয়েছে? স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছে। কোন দেশটি পুঁজিবাদের ধারক ও বাহক হিসেবে পরিচিত? মার্কিন যুক্তরাষ্ট্র। কখন স্নায়ুযুদ্ধের অবসান হয়? 1991 সালে, সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। স্নায়ুযুদ্ধের তাৎপর্য কি? পরস্পরের প্রতি হুমকি, মানসিক চাপ, রাষ্ট্রীয় অশান্তি। 1, 2, 3 তিনটাই। ট্রুম্যান নীতি কোন দুটি দেশকে রক্ষার জন্য ঘোষিত হয়েছিল? এটা তুরস্ক এবং গ্রিস, এই দুইটা রাষ্ট্রকে রক্ষার জন্য ঘোষিত হয়েছিল, কারণ এই দুইটা রাষ্ট্রের প্রতি একটা হুমকি ছিল সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে। মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয় কি? ইউরোপকে সাহায্য দেওয়ার জন্য, ইউরোপকে টাকা দিত আমেরিকা, যে তুই আমার পক্ষে থাক, নাহলে তোর আমি টাকা দেবো না। ওকে, স্নায়ুযুদ্ধকালীন জার্মান সংকট দেখা দিয়েছিল বার্লিন প্রাচীরকে কেন্দ্র করে, জার্মানি ক্ষতিপূরণ কে কেন্দ্র করে, জার্মানি গণভোট নিয়ে, আমেরিকার আগ্রাসন নিয়ে। এটা হচ্ছে বার্লিন প্রাচীর। বার্লিন মানে কি? রাস্তার মধ্যে মানে 2টা জার্মানি শহরকে একটা ভাগ করা হয়, পূর্ব বার্লিন, পশ্চিম বার্লিন। ওকে, এটার মধ্যে একটা দেয়াল হয়। ওকে, নেটো হচ্ছে 1949 সালে গঠিত হয়, একটা সামরিক সংগঠন, মানে রাশিয়াকে সাহায্য, মানে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করার জন্য আমেরিকা ও তার ইউরোপের কিছু দেশ মিলে তারা এটা তৈরি করে। ওকে, সামরিক এখনো আছে, এখন সদস্য 32টা। ওকে, নেটো গঠন করে কোন দেশ? এটার উদ্যোক্তা ছিল যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা। নেটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস মানে বেলজিয়ামের রাজধানী। ওকে, আনজুস কোন ধরনের সংগঠন? সামরিক সংগঠন। ওকে, তারপরে রাশিয়া কত সালে ওয়ারশো প্যাক্ট সম্পন্ন করে? 1955 সালে। এখন রাশিয়া বলছে তোরা আমাদের বিপক্ষে নেটো গঠন করবে, আমরা কি বসে বসে আঙুল চুষবো, আমরা কি ললিপপ খাবো? না, তারা বলছে না, আমরা একটা সংগঠন করবো 1955 সালে ওয়ারশো প্যাক্ট তৈরি করে। মিশর স্নায়ুযুদ্ধের কেন্দ্রে পরিণত হওয়ার কারণে কি? তোমরা জানো সুয়েজ খাল নিয়ে সংঘর্ষ হয়েছে। মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করেছিল, তখন এই ইউরোপিয়ান বা আমেরিকান দেশগুলোকে তারা অ্যাক্সেস দিচ্ছিল না।
সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। ওকে, স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? তোমার ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, বার্লিন সংকট, নেটো ওয়ারশপেক, আফগান সংকট, কিউবা সংকট। তো আমরা দেখতে পারি 1 আর 2, ট্রুম্যান সংকট আর মার্শাল সংকট, বার্লিন সংকট আর নেটো। আফগান সংকট এটা পরে হয়েছে, কিউবা হচ্ছে 1960-এর দশকে, এগুলো 1960-এর পরে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে 1960-এর আগে। দেখো বার্লিন সংকট, নেটো 1949, হ্যাঁ, ওয়ারশো 1955, হ্যাঁ, সেই ট্রুম্যান মার্শাল এগুলো আরো আগে হয়েছে। ওকে, স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব কেমন ছিল? দেখো কতটি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল? 15টি রাষ্ট্র নিয়ে, এবং পরবর্তীটা ভেঙে ফেলা হয়। মার্শাল জোসেফ টিটো কোন দেশের নেতা ছিলেন? যুগোস্লাভিয়ার নেতা ছিলেন। এখন যুগোস্লাভিয়া ভেঙে অনেকগুলো রাষ্ট্র হয়েছে, 7টা রাষ্ট্র হয়েছে। ওকে, মিস্টার ইউচিং ছিলেন দক্ষিণ আফ্রিকার ইউনিয়নের প্রধান। তিনি উক্ত ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে বহু সংস্কার সাধন করেছেন এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি অনুসরণ করেন। সো মিস্টার ইউচিং এর সাথে সাদৃশ্যপূর্ণ কে? এটা হচ্ছে মিখাইল গর্বাচেভ, যিনি হচ্ছে রাশিয়াতে মানে আমেরিকার সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধের অবসান ঘটায় এবং পরবর্তীতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আলোচ্য শক্তি সংস্কার এবং শান্তির জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তিনি গ্লাসনোস্ত এবং প্যারিস্টোইকা। গ্লাসনোস্ত মানে খোলামেলা, প্যারিস্টোইকা মানে অর্থনৈতিক সংস্কার। তিনি তার বর্ডারকে ওপেন করে দেন, দেশের মানুষকে বাইরের দেশে যাওয়ার মানে একটা ওপেন নীতি গ্রহণ করেন এবং অর্থনৈতিকভাবে তারা সংস্কার সাধন করেন। 1 আর 3 দেখো 1 আর 3 উত্তর। তারপরে সিডিসি এর সদস্য কতটি রাষ্ট্র? 9টি রাষ্ট্র ছিল। উদ্দীপকে আমরা দেখি 20 শতকে এসে একটি পরাশক্তিধর রাষ্ট্র ভেঙে কতগুলো স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হওয়ার স্নায়ুযুদ্ধের অবসান হয়। ধরো অনেকগুলো রাষ্ট্র, 15টা রাষ্ট্র তৈরি হয়েছিল একটা রাষ্ট্র ভেঙে। কোন রাষ্ট্রটা এটা? উদ্দীপকের সাথে নিচের কোন রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়নের মিল রয়েছে? ওকে, উক্ত শাসক যে কারণে অভিশংসনের শিকার হন, পরাশক্তির চিন্তা ভাবনা, পুঁজিবাদী রাষ্ট্রের প্রচেষ্টা, নিজ আদর্শ অবিচল থাকা। অর্থাৎ 1 আর 2, এই যে পরাশক্তির চিন্তা ভাবনা এবং পুঁজিবাদী রাষ্ট্রের প্রচেষ্টার কারণে যে উক্ত শাসক তারা হচ্ছে আমরা দেখি অভিশংসনের শিকার হন। ওকে, সো রাশিয়ায় দক্ষিণ ওসেটিয়াকে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে কত সালে? 2008 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ইউরোপীয় ইউনিয়ন কি হয়? ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে আরো বেশি শক্তিশালী হয়। ওকে, সো সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ নীতি সংস্কারের লক্ষ্যে মিখাইল গর্বাচেভ কোন নীতি গ্রহণ করেছিলেন? যে মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক ক্ষেত্রে না, অভ্যন্তরীণ সংস্কারের জন্য তিনি পুনর্গঠন, হ্যাঁ, অর্থনৈতিক পুনর্গঠন, মুক্ত বাণিজ্য না, পুনর্গঠন মানে প্যারিস্ট্রয়কা নীতি। ওকে, সো সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র বের হলে প্রকৃত স্বাধীন হয় এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, হ্যাঁ, এই 3টা রাষ্ট্রই স্বাধীন হয়। এগুলোকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। নারায়ণপুর গ্রামের চৌধুরী এবং তালুকদার পরিবারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনা দেখা দেয়। পুরো গ্রাম 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে, ফলে গ্রামে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দেখো উদ্দীপকে কর্তৃক নির্দেশিত দেশ দুটি দ্বন্দ্বের ফলে বিশ্ব শান্তি বিঘ্নিত হয়, ইউরোপের স্থিতিশীলতা বিনষ্ট হয়, বিশ্ব অষ্টপ্রতিযোগিতা বৃদ্ধি পায়। আমরা দেখি ভাই 1, 2 ও 3। ওকে, সো কত সালে সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি দেখা দেয়? হচ্ছে 1990 সালে। ওকে, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় কত সালে? 1961 সালে। ওকে, বার্লিন প্রাচীর কোন দেশে নির্মাণ করা ছিল? জার্মানি, যেহেতু জার্মানির রাজধানী ছিল বার্লিন। ওকে, জার্মানিতে কোন ধরনের সরকার ছিল? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। মনে রাখবা, পূর্ব আর উত্তর সবসময় সমাজতান্ত্রিক, দক্ষিণ আর পশ্চিম সবসময় হচ্ছে পুঁজিবাদী। তাহলে পূর্ব কোনটা? সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো পূর্ব আর উত্তর হচ্ছে সমাজতান্ত্রিক। বার্লিন প্রাচীর ভাঙা শুরু কত সালে? 1990 সাল থেকে বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়, 2টা দেশ ঐক্যবদ্ধ হইতে শুরু করে। জার্মানির একত্রীকরণের কোথায় চূড়ান্ত ঘটে? এটা হচ্ছে মস্কোতে তারা হচ্ছে বসে সিদ্ধান্ত নেয় যে না, আমরা এক হয়ে যাবো, আমরা পূর্ব পশ্চিম নামে আলাদা থাকবো না। ধরো ওয়ার্ল্ড কাপে ধরো আগের দিনে দেখবো যে ওয়ার্ল্ড কাপে যেটা লেখা থাকতো ওয়েস্ট জার্মানি, যে পশ্চিম জার্মানি, কিন্তু এখন কিন্তু জার্মানি, আগে 2টা আলাদা ছিল, এখন একত্রিত হয়ে গেছে। জার্মানি একত্রীকরণের প্রক্রিয়া সূত্রপাত করতে কত তারিখে? এটা হচ্ছে 9 নভেম্বর 1989 সালে, হ্যাঁ, এক হওয়ার সূত্রপাত ঘটে। আবার সর্বশেষ হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো রেসিজম শব্দের অর্থ কি? বর্ণবাদ। রেসিজম মানে কি? বর্ণবাদ, অর্থাৎ তোমার চেহারার কালার, টোন, এগুলা দেখে যখন তোমাকে করবে, কালার দেখে তোমাকে বৈষম্যের শিকার করবে, এটাকে রেসিজম বলে। অ্যাপার্থেইড শব্দটি দিয়ে কি বোঝানো হয়? এটাও বর্ণবাদ বোঝানো হয়। ওকে, কৃষ্ণাঙ্গরা দেখতে বিশ্রী বলে নিম্নমানের কাজ তাদেরই মানে, এই ধরনের সমবিবেচন কিসের
রূপ পরিগ্রহ করে, বর্ণবাদের রূপ পরিবহন করে। হ্যাঁ, তুমি খারাপ দেখতে কালো দেখে তুমি ধরো আমি দেখতে কালো, এই জন্য কি আমি খারাপ পড়াবো? না, এই যে রায়হান ভাইকে দেওয়া যাবে না, রায়হান খানকে ইতিহাস পদ দেওয়া যাবে না, কারণ সে কালো। তো এটা বর্ণবাদ। ওকে, সো এটা বর্ণবাদ। ওকে, মার্টিন লুথার কিং মহাত্মা গান্ধী সম্পর্কে অবগত হন কিভাবে? তিনি হচ্ছে হাওয়ার্ড থারম্যানের মাধ্যমে। ওকে, বর্ণবাদ বিরোধী আন্দোলনের ফলে মানুষ আজ কি বুঝতে শিখেছে? তারা বুঝতে শিখেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবাই মানুষ। শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গ বিবাহ নিষিদ্ধ করে কত সালে? 1949 সালে। চিন্তা করো যে একজন কৃষ্ণাঙ্গ, একজন সাদা মানুষ একজন কালো মানুষকে বিয়ে করতে পারবেন, কি একটা বৈষম্য। শ্রম এবং খনি আইন পাশ হয় কত সালে? 1991 সালে। সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝানো হয়? হিংসা, আমরা যে সত্য প্রতিষ্ঠার জন্য অহিংস আন্দোলন, হিংসাহীন না, সত্য প্রতিষ্ঠার জন্য তুমি কোন অহিংস মানে মারামারি কাটাকাটি করবে না, এরকম। ওকে, বারাক ওবামাকে মার্কিন মিডিয়া ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছে। এক্ষেত্রে যে বিষয়টি প্রমাণিত হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রচ্ছন্নভাবে বর্ণবাদ বিরাজমান, এদেশে বর্ণবাদ প্রকট আকারে পরিলক্ষিত। মার্কিন মিডিয়া বর্ণ বৈষম্য উপেক্ষা করতে অপারগ, অর্থাৎ 1 আর 2 হচ্ছে তাদের মধ্যে এখনো বর্ণবাদ আছে। ওকে, কত সালে ইংরেজরা দক্ষিণ আফ্রিকায় বসবাস শুরু করে? এটা হচ্ছে 1820 সাল থেকে ইংরেজরা দক্ষিণ আফ্রিকা, দেখবে দক্ষিণ আফ্রিকা এভিডি বিলাস সহ অনেকেই দেখতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট টিমের তারা হচ্ছে সাদা, বেশিরভাগ সাদাদের নেয়, কিন্তু রাবাতা, তারপরে হচ্ছে আরো কয়েকজন আছে, নাম কি এটা, টেম্বা, আমরা যে বাবুমা, হ্যাঁ, এই যে কয়েকজন আছে যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ, কিন্তু আসলে এই যে দক্ষিণ আফ্রিকাটা ছিল কৃষ্ণাঙ্গদের, ওইখানে এসে ইউরোপিয়ানরা এসে বসবাস করে, তারপরে বর্তমানে তারাই দেশের সব ক্ষমতা, মানে সব জায়গায় প্রাধান্য পাওয়া শুরু হয়েছে। কালো আর ধলো, বাইরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। হ্যাঁ, এই যে এই লাইনটা আছে, সবার ভিতরে কিন্তু রক্ত লাল। উদ্দীপকের লাইন দুটো পাঠ্যবই কোন আন্দোলনকে স্মরণ করে দেয়? আমরা দেখতে পাই বর্ণবাদ বিরোধী আন্দোলন। ওকে, কালো আর ধলো উক্ত আন্দোলনের সাফল্য দিক হচ্ছে কি? আমরা কালো, এই যে দেখো, এটা বর্ণবাদকে মানবতা বিরোধী বলে চিহ্নিত করা। হিটলারের নাৎসি বাহিনী কত মিলিয়ন ইহুদি হত্যা করে? 6 মিলিয়ন, মানে 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে। ওকে, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী কোথায় বর্ণবাদের শিকার হন? এটা হচ্ছে আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে। ওকে, তারপরে মহাত্মা গান্ধী ব্রিটিশ ভারতীয়দের ক্ষোভ নিয়ে যে বই রচনা করেন তা কি নামে পরিচিত? গ্রিন বুক, সবুজ বুক। ওকে, আই হ্যাভ এ ড্রিম ভাষণের মূল প্রতিপাদ্য কি ছিল? যে আমরা দেখতে পাই যে মানবাধিকার প্রতিষ্ঠা, সবাই সমান। ওকে, বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফলতার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নেলসন ম্যান্ডেলা। ওকে, ডেসমন্ড টুটু কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1984 সালে নোবেল পুরস্কার পান। তিনিও বর্ণবাদ বিরোধী একজন নেতা। বর্ণবাদী আন্দোলনের সফল নেতা কে ছিলেন? মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা। ওকে, 1, 2, 3 এই তিনজনই তারা ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফল নেতা। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মূল সূত্রপাত কোথায় ঘটে? কালো আইন বাতিলের জন্য আফ্রিকা আন্দোলন, ভারতীয়দের সম অধিকারের প্রতিষ্ঠা, বর্ণবাদী সরকার পতন না, 1 আর 2, বর্ণবাদী সরকার না, 1 আর 2 এর মাধ্যমে তার হচ্ছে আন্দোলনের সূচনা ঘটে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। আশা করি এই অল্প সময় আমি চেষ্টা করছি অনেক বেশি এমসিকিউ ইনক্লুড করা, 200 এমসিকিউ সলভ করে দিলাম প্রায় 1 ঘন্টার মধ্যে। তোমরা সবাই এই এমসিকিউগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা এবং বই তো অবশ্যই দেখবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হইলো, পরীক্ষা দিয়ে এসা কয়টা কমন পড়লো কমেন্টে জানাবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমি রায়হান খান আছি তোমাদের সঙ্গে। তোমাদের এডমিশনেও আমাদের আছে, আমাদের ডিউ বি ইউনিট কোর্স আছে, তোমরা চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, কারণ ডিউ বি ইউনিটে আমি পড়াবো তোমাদের সাধারণ একদম ভেঙে টুকরা টুকরা করে পড়াই দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের শেখর সঙ্গে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।